আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগে দুটা ইনিংসে ব্যাক টু ব্যাক পারভেজ ইমন একই ক্যাটাগরির একই অ্যাঙ্গেলে আসা বলে আউট হয়েছেন। আমরা যদি একটু ভিডিও দুটো আপনাদের জন্য প্লে করে দেখাই তাহলে একটা কমন প্যাটার্ন দেখতে পাবেন। সেটা হচ্ছে অনেকটাই অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা অ্যাঙ্গেলে পারভেজ ইমন যে বল দুটো ভেতরের দিকে ঢুকেছে সেই দুটা বলে তিনি আউট হয়েছেন। এবারে আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাতে চাই যেটা জিম্বাবুয়ের এগেইনস্টে টি-20 ম্যাচে সিকান্দার রাজার একটা বলে তিনি আউট হয়েছেন। সেটাও খেয়াল করে দেখবেন যে অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে আসা একটা বল এবং সেই বলটাও ভেতরের দিকে ঢুকছিল, সেখানেও পারভেজ হোসেন ইমন অফ ব্যালেন্সড হয়ে গেছেন, তিনি আউট হয়ে গেছেন। এখন এই তিনটা আউটের মধ্যে একটা বিষয় তো কমন, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে বা ওই অ্যাঙ্গেল থেকে আসা বল। হ্যাঁ, লাস্ট ম্যাচে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের বলে আউট হয়েছেন সেটা তো লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের জন্য অ্যারাউন্ড দ্য উইকেট না, তার জন্য ওভার দ্য উইকেট, কিন্তু ইমনের জন্য সেটা ওই একই অ্যাঙ্গেল থেকে আসা বল যেটা ভেতরের দিকে ঢুকছে এবং এই অ্যাঙ্গেল থেকে আসা বলের এগেনস্টে পারভেজ ইমনের একটা দুর্বলতার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটা সিকান্দার রাজার এগেনস্টেও ওই শটটা খেলতে গিয়ে তাকে দেখা গেছে ওই অ্যাঙ্গেল থেকে আসা বলে তিনি অফ ব্যালেন্সড হয়ে গেছেন। এখন এই তিনটা আউটের ক্ষেত্রে আপনি কিন্তু একটা কমন বিষয় দেখতে পাবেন। একটা কমন বিষয় হচ্ছে তিনটা ক্ষেত্রেই তার ব্যাকফুটটাকে একটু লক্ষ্য করে দেখবেন। আমি একদম সিকান্দার রাজার এগেনস্টে যখন তিনি আউটটা হয়েছেন সেই বলটার তার ব্যাকফুটটা যদি দেখাই, ব্যাকফুটটা স্টেবল না, শটটা খেলতে গিয়ে বা শটটা খেলার আগ মুহূর্তেই তার ব্যাকফুটটা নড়বড়ে হয়ে গেছে, এটা যেমন দেখলেন। দেন পেস বলের এগেনস্টে যেভাবে তিনি আউট হয়েছেন ওই অ্যাঙ্গেল থেকে সেই বলটাও যদি দেখাই ভেতর দিকে ঢোকা বল, সেখানেও খেয়াল করে দেখবেন তার ব্যাকফুটটা পুরোপুরি শটটা খেলার সময় এলোমেলো হয়ে গেছে, একই প্যাটার্ন। স্পিনার এগেনস্টে যখন তিনি ওই বলটা খেলছেন যেটা আসলে একটু কাছের লেন্থে পিচ করেছিল, ভেতরের দিকে ঢুকেছে, এটা খেলতে গিয়েও ইমনের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকফুটের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। সো তিনটা ক্ষেত্রে আমরা একটা কমন বিষয় দেখতে পেলাম। আমরা প্রবলেম তো আইডেন্টিফাই করেছি, এখন প্রবলেমের সলিউশনটা আসলে কোথায়, সেই সলিউশনের জায়গাটা অবশ্যই ইমনকে তার পার্সোনাল কোচের সঙ্গে কাজ করতে হবে বা যিনি ব্যাটিং এ যার সঙ্গে কাজ করে কমফোর্টেবল তার সঙ্গে কাজ করতে হবে। কারণ প্রবলেম আইডেন্টিফিকেশনের জায়গাটা যদি আমরা বলি তাহলে এক নম্বর প্রবলেম যেটা অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে আসছে, দুই নম্বর প্রবলেম যে বলটা ভেতরের দিকে ঢুকছে, তিন নম্বর প্রবলেম তার শট নেগোশিয়েট করার সময় এই টাইপের বলে তার ব্যাকফুট কোলাপস করে যাচ্ছে। ব্যাকফুট আলটিমেটলি তিনি স্টেবল রাখতে পারছেন না, ব্যাকফুটটাকে ঠিক রাখতে পারছেন না। আমি যদি ব্যাকফুটের এই জায়গা থেকে একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, ভাইভব সূর্যবংশী জসপ্রীত বুমরার প্রথম যে বলটা আইপিএল এ খেলেছিলেন, আপনি যদি খেয়াল করে দেখেন সূর্যবংশী প্রথম বলটা খেললেন এমন ভাবে একটা হুইপ শট খেললেন যে তার ব্যাকফুটটা খেয়াল করে দেখেন, ব্যাকফুট কিন্তু একদম নড়চড় করছে না, ব্যাকফুট কিন্তু একদম একটা জায়গায় স্টেবল, হ্যাঁ একদম খুব সলিড একটা জায়গায় স্টেবল হয়ে আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল তো ডিফারেন্ট। বুমরা ওভার দ্য উইকেট এসেছিলেন, ইমনের ক্ষেত্রে বোলার বারবার অ্যারাউন্ড দ্য উইকেট আসছেন। এখন ঠিক এই জায়গাটাতেই মূল ফোকাসের জায়গাটা, সূর্যবংশী যখন অ্যারাউন্ড দ্য উইকেট খেলেন তখনও তিনি আলটিমেটলি এরকম ব্যাকফুটটাকে স্টেবল রেখেই খেলেন। ইমনের ক্ষেত্রে প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। ব্যাকফুটটা অনেক বেশি মাত্রায় কোলাপস করে যাচ্ছে, যে কারণে একে তো একটা ওয়াইডার অ্যাঙ্গেল থেকে বল আসছে, একটা ওয়াইডার অ্যাঙ্গেল থেকে বল আসছে, এই ওয়াইডার অ্যাঙ্গেল থেকে বল আসা, দ্বিতীয়ত ইনকাট করছে বলগুলো। ইনকাট করা মানে কি, ইউ আর নট গেটিং দ্যাট মাচ রুম টু প্লে ইউর শট, আপনি অনেক বেশি মাত্রায় কনজাস্টেড হয়ে যাচ্ছে বা অনেক বেশি মাত্রায় আপনি রুম বা অপরচুনিটি পাচ্ছেন না যেখানে আপনি আসলে হাতটা খুলে খেলতে পারছেন। সো আপনাকে অনেক ন্যারো পজিশন নিয়ে খেলতে হচ্ছে। এবং তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে এতে যদি আপনার ব্যাকফুটটা কোলাপস করে যায়, ব্যাকফুট আপনি নর্মালি একটু চিন্তা করে দেখেন যে আপনি অ্যাজ আ লেফট হ্যান্ডেড ব্যাটার দাঁড়াচ্ছেন, আপনার ব্যাকফুট কোলাপস করে যাওয়া মানে কিন্তু এই যে মাথাটা পড়ে যাচ্ছে, আপনার কিন্তু আই লাইনটা পুরোপুরি ফল করে যাচ্ছে। বাট আপনি যদি এই জায়গাটায় ব্যাকফুটটাকে স্টেবল রাখতে পারেন বা ব্যাকফুটটা আপনার স্টেবল থাকে, তখন কিন্তু আপনার হেড পজিশনটাও আলটিমেটলি একদম স্ট্রেইট বা আইলাইন বরাবর থাকে। সো এই জায়গাটা নিয়ে কাজ করার তো অবশ্যই অনেক জায়গা আছে পারভেজ ইমনের। এবং আপনি এর আগের ম্যাচ যদি পর্যালোচনা করে দেখেন যেখানে তিনি খুব সম্ভবত 21 রান করলেন, ওই ম্যাচটাতে তাকে যে 12টা বা 13টা বল করা হয়েছিল প্রত্যেকটা বলই করা হয়েছে অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে, প্রত্যেকটা বলই পেসাররা অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে করেছেন এবং
রান পেয়েছেন, আবার ডিসিপ্ট হয়েছেন, কিন্তু প্রত্যেকটা বল তাকে যখন ওই জোন থেকে করেছেন, তার মানে অপোনেন্ট টিম তার ব্যাপারে যথেষ্ট পড়াশোনা, যথেষ্ট হোমওয়ার্ক, যথেষ্ট অ্যানালিসিস করেছে, এবং সেটা অ্যানালিসিস করেই কিন্তু বের করা যে পারভেজ ইমনকে আপনি যখন অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে বল করবেন, ইনকাট করালে সেখানে তার এক ধরনের দুর্বলতার জায়গাটা আছে এবং সেটা প্রকাশিত হয়েছে। সো এখন ইটস আপ টু পারভেজ ইমন, এই সলিউশনটা তাকেই করতে হবে যে তিনি এই জায়গাটাতে কিভাবে নিজেকে ফিরে আনতে পারেন। আপনি যে বলটাতে পারভেজ ইমন লাস্ট ম্যাচে আউট হলেন স্পিনারের, তার আগে একটা ছক্কা খেয়েছিলেন সেই স্পিনার। ছক্কা খাওয়ার পরে, ছক্কাটা যখন খেয়েছিলেন তখন কিন্তু ইমনের